১৯৭১ সালের ঘটনাগুলোকে আমরা প্রায়ই একটা যুদ্ধ হিসেবে দেখি, কিন্তু ব্যাপারটা কি শুধুই একটা যুদ্ধ ছিল, নাকি এর পেছনে ছিল আরও গভীর, আরও ভয়ঙ্কর কোনো পরিকল্পনা? আজ আমরা এর পেছনের কাঠামোটাকেই ব্যবচ্ছেদ করে দেখব, কারণ এটা কেবল একটা যুদ্ধ ছিল না, ছিল একটা পরিকল্পিত নৃশংসতা। চলুন ইতিহাসের পাতা থেকে সেই নকশাটাই খুঁজে বের করার চেষ্টা করি। ৩০ লক্ষ, ভাবুন একবার। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা হলো সেই ৩০ লক্ষ মানুষের জীবন যা ৭১ সালের সেই ৯ মাসে হারিয়ে গিয়েছিল। এই যে এত বড় একটা মানবিক ক্ষতি, ঠিক এখান থেকেই আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। তো একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে এত ভয়ঙ্কর সহিংসতা, এটা কি যুদ্ধের ডামাডোলে হঠাৎ করে ঘটে যাওয়া কিছু পাশবিকতা ছিল, নাকি এর পেছনে ছিল একটা ঠান্ডা মাথার ছক, একটা সুচিন্তিত পরিকল্পনা? এই বিশ্লেষণ জুড়ে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। আজকের আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগিয়ে যাব। প্রথমে দেখব এর পেছনের পরিকল্পিত নকশাটা, এরপর গণহত্যার সেই ব্লুপ্রিন্টটা কী ছিল, কারা ছিল এই ধ্বংসযজ্ঞের কারিগর, কাদেরকে পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া হয়েছিল, এবং সবশেষে এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম অংশ দিয়ে, যার নাম আমরা দিয়েছি একটি পরিকল্পিত নকশা। এখানে আমরা দেখব যে এই সহিংসতা কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা ছিল না, বরং এর সবকিছুই ছিল আগে থেকে ঠিক করা। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে পরিষ্কার বলা হচ্ছে, বাংলাদেশে গণহত্যা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল বাঙালিদের নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক জান্তার একটি সুচিন্তিত পরিকল্পনা। আর এই কথাটাই কিন্তু আমাদের পুরো আলোচনার মূল ভিত্তি তৈরি করে দেয়। আচ্ছা, তাহলে এখন চলুন এই প্ল্যানটার আর একটু গভীরে যাওয়া যাক। এই অংশে আমরা দেখব ঠিক কি নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছিল, কোন অপারেশনের মাধ্যমে এই গণহত্যার ভিত্তিটা তৈরি করা হয়েছিল। দেখুন, এই গণহত্যার নীল নকশাটা কিন্তু ধাপে ধাপে বাস্তবায়ন করা হয়েছিল। প্রথমেই যা করা হলো তা হলো একটা আদর্শগত বা আইডিওলজিক্যাল ভিত্তি তৈরি করা, মানে বাঙালিদের ছোট জাত বা ঠিক মুসলমান নয়, এই ধরনের একটা ধারণা প্রচার করা হলো। এর পরের ধাপে টার্গেট ঠিক করা হলো কারা, রাজনৈতিক প্রতিপক্ষ, বুদ্ধিজীবী আর সংখ্যালঘুরা। তৃতীয় ধাপে তৈরি হলো মূল প্ল্যান, পূর্ব পাকিস্তানকে পরিষ্কার বা বিশুদ্ধ করার একটা কৌশল। আর সবশেষে একটা সমন্বিত সামরিক হামলার মাধ্যমে সেই ফাইনাল সলিউশন কার্যকর করা হলো। আর এই যে ব্লুপ্রিন্টটা, এটা বাস্তবায়নের প্রথম ধাপই ছিল অপারেশন সার্চলাইট। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি আর্মি যে নারকীয় তাণ্ডব চালায়, এটাই ছিল তার সাংকেতিক নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়, পুলিশ ব্যারাক আর হিন্দু অধ্যুষিত এলাকাগুলোকে টার্গেট করে চালানো এই অভিযানই ছিল সেই পরিকল্পিত গণহত্যার একটা আনুষ্ঠানিক শুরু। যে কোনো প্ল্যান সফল করতে তো লোক লাগে, তাই না? এই অংশে আমরা দেখব কারা ছিল এই ধ্বংসযজ্ঞের মূল কারিগর, মানে রাষ্ট্রীয় বাহিনী এবং তাদের স্থানীয় দোসররা কিভাবে একসাথে কাজ করেছিল। এই স্লাইডটা দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। ভাবুন, একদিকে ছিল আধুনিক অস্ত্রে সজ্জিত সুসংগঠিত একটা সেনাবাহিনী, আর অন্যদিকে নিরস্ত্র সাধারণ মানুষ, ছাত্র, শিক্ষক, অ্যাক্টিভিস্ট, যাদের কোনো সামরিক প্রশিক্ষণই ছিল না। ক্ষমতার ভারসাম্যহীনতাটা ছিল আকাশ আর পাতালের মতো। পাকিস্তানি আর্মিকে কিন্তু একাই কাজ করতে হয়নি, তাদের সাথে যোগ দিয়েছিল কিছু স্থানীয় সহযোগী বাহিনী, যেমন রাজাকার, আল বদর, আল শামস। এদের মধ্যে আলবদর বাহিনী তো রীতিমতো একটা ডেথ স্কোয়াড বা ঘাতক দল হিসেবে কাজ করেছিল, বিশেষ করে বুদ্ধিজীবীদের খুঁজে বের করে হত্যা করার জন্য। তো এই যে প্ল্যানটা কাদেরকে টার্গেট করা হয়েছিল এই প্ল্যান অনুযায়ী, এবার আমরা দেখব কোন কোন গোষ্ঠীকে একদম পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছিল। এই টেবিলটা দেখলেই গণহত্যার পেছনের ঠান্ডা মাথার যুক্তিটা বোঝা যায়। প্রথমে আসা যাক আওয়ামী লীগ সমর্থকদের কথায়। রাজনৈতিক বিরোধিতা আর স্বাধীনতার আন্দোলনকে দমন করার জন্য তাদের গণহারে গ্রেফতার, নির্যাতন আর হত্যা করা হয়। এরপর ছাত্র আর বুদ্ধিজীবীরা। কেন? কারণ একটা জাতিকে মেধাশূন্য করে দিতে পারলে তার ভবিষ্যৎ পঙ্গু হয়ে যায়। তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হতো, তারপর রায়ের বাজারের মতো বধ্যভূমিতে নিয়ে হত্যা করা হতো। আর সবশেষে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়। আদর্শগত আর ধর্মীয় বিদ্বেষ থেকে তাদের ওপর ব্যাপক গণহত্যা চালানো হয়, মন্দির ভেঙে দেওয়া হয় আর দেশ ছাড়তে বাধ্য করা হয়। আমরা এখন আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই অংশে আমরা দেখব এই পরিকল্পিত নৃশংসতার দীর্ঘস্থায়ী প্রভাবটা কী এবং কেন একে গণহত্যা হিসাবে মনে রাখা আর স্বীকৃতি দেওয়াটা এত জরুরি। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? মূল কথাটা হল ১৯৭১-এর সহিংসতা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো বিশৃঙ্খলা ছিল না,
এটা ছিল একটা কাঠামোগত গণহত্যা, যার একটা পরিষ্কার পরিকল্পনা ছিল, নির্দিষ্ট টার্গেট ছিল এবং সেই পরিকল্পনাকে মেথডিক্যালভাবে বা পদ্ধতি মেনে বাস্তবায়ন করা হয়েছিল। তবে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, গণহত্যার এই যে কাঠামো, এই যে আর্কিটেকচার, এটা ভালোভাবে বুঝতে পারাটা ভবিষ্যতে এই ধরনের নৃশংসতা ঠেকাতে কিভাবে সাহায্য করতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যা আমাদের সবাইকে ভাবায় আর ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথাটা বারবার মনে করিয়ে দেয়।